আসসালামু আলাইকুম। তো আমরা গত পর্বে মূলত কথা বলছিলাম এমসিকিউ পোস্টার এসএসসি এমসিকিউ পোস্টার 2025 সাল এসএসসি যারা পরীক্ষা দিব তাদের একটি এমসিকিউ সলিউশন নিয়ে। মূলত এটি এমসিকিউ পোস্টার সলিউশন সিরিজ এর দ্বিতীয় পর্ব, যেখানে আমরা সেট ফাংশনের পর্ব 2 নিয়ে কথা বলতেছি। গত ক্লাসে আমরা এই যে আমার আমার নিজের লেখা যে এমসিকিউ শিটটা আছে এসএসসির উপর, সেটা যারা আমার স্টুডেন্ট আছে তারা জানো এটা। এটা ক্লাসের সমাধান করাইতে অনেকে চাহিদা ছিল যে স্যার আমরা অনলাইনে যদি ক্লাসের পাশাপাশি যদি ইউটিউবে ভিডিওটা আপলোড করা হয় তাহলে আমরা যে কোনো সময় এটা দেখতে পারবো, সুবিধা হবে বারবার দেখতে। তো এরই প্রেক্ষিতে মূলত আমি এটার সলিউশনটা অনলাইনে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো পর্ব 1-এ আমরা কথা বলেছিলাম 18 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত সলিউশন নিয়ে। মূলত আজকে পর্ব 2-তে আমরা কথা বলবো যেখানে 19 থেকে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। তো এখানে 19 নম্বর যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে এ ইকুয়াল 2a হলে পাওয়ার অফ এ নির্ণয় করো। মূলত পাওয়ার সেট কি? একটা সেটকে ভেঙে যতগুলো সেট বানানো যায় তাকে বলা হয় পাওয়ার সেট। এক্ষেত্রে ফাঁকা সেট হলো ওই পাওয়ার সেটেরই একটা উপসেট। যেমন আমরা যদি এটাকে ভাঙি, প্রথম 2 এরপর 1, দুঃখিত এ এবং 2 একসাথে, এরপরে ফাঁকা সেট। তার মানে একটা সেটকে যতটুকু ভাঙা যায় তাকে বলা হয় কি ওই সেটের পাওয়ার সেট। তাহলে এক্ষেত্রে প্রথম লিখলাম 2, মানে একটা করে, তারপর দুইটা করে, যেহেতু মাত্র দুইটা আছে তাহলে দুইটা একসাথে, এরপর ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট সকল সেটের উপসেট। তাহলে মূলত এর পাওয়ার সেট হলো এখানে 4টি। নিচের কোনটি ফাঁকা সেট? আমার দেখা সবচেয়ে স্টুডেন্টরা কনফিউশনে ভোগে এই ধরনের একটা এমসিকিউতে। যেমন পরীক্ষার হলের মধ্যে লেখা থাকবে এই যে সেট হিসাবে ফাইকার ফাঁক আইকারকা ফাঁকা। তখন আমরা এই যে ফাইকার ফাঁক আইকারকা ফাঁকা দেখে সাধারণত যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তারা এই জন্য বলে হলে এত সহজ একটা কোয়েশ্চেন দিল পরীক্ষাতে। আসলে ভাই এটা খুব কঠিন একটা টার্ম। যদি যারা এরকম ফাইকার ফাঁক আইকারকা দেখে ফাঁকা বলে ফেলবা তারা আসলে ভুল পদ্ধতিতে আসো। মূলত আসলে ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা হয়। একটা হলো শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, অথবা এই যে ফাঁকা সেট দিয়ে, ওরে বলি আমরা এটা। তাহলে এখানে হয় এটা ফাঁকা সেট, না হয় এটা ফাঁকা সেট। এখন দুইটা যদি একসাথে হয় তখন কিন্তু এটা ফাঁকা সেট থাকে না। এটাকে ফাঁকা সেট বলতে পারি আমরা না। তাহলে হয় এটা ফাঁকা সেট, না হয় এটা ফাঁকা সেট। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আশা করি এটা দেখা মাত্রই তুমি বলে ফেলতে পারতেছো যে এখানে এটা হলো ফাঁকা সেট। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন আছে এক্স এলিমেন্ট অফ এন, যেখানে দেখতে পাচ্ছি এক স্বাভাবিক সংখ্যার সদস্য, এক্স এর মানটা 3 থেকে বড় এবং 6 থেকে ছোট অথবা 6 এর সমান। তো আমরা আর এর কি মান পাইতেছি? দেখো এক্স এর মানটা 3 থেকে বড়, 3 থেকে বড় কে 4 বড়, 5 বড়, এবং বলা আছে 6 থেকে ছোট অথবা 6 এর সমান। তাহলে 6 কি আমরা গ্রহণ করতে পারবো। তাহলে আমরা আর সেটের উপাদান কয়টা পেলাম? 3টা। এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকে তাকে বলা হয় কি সেটের উপাদান। এখানে আমরা 3টা উপাদান পেলাম। এখন দেখি কি চাইছে। পাওয়ার অফ, এখানে আসলে এ না, পাওয়ার অফ আর হবে। পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা কত? মূলত যেহেতু আর এর মান পাইছি 3টা, আর আমরা জানি পাওয়ার সেট মানে পাওয়ার সেট, উপসেট, প্রকৃত উপসেট মানে 2 টু দি পাওয়ার এন। আর 2 টু দি পাওয়ার এন মানে যেহেতু উপাদান সংখ্যা 3টি 3, তাহলে হবে কটা? 8টা। যাই হোক, এটা সমাধান এভাবে হইল। পরবর্তীতে একটা বেসিক ধরনের কোয়েশ্চেন ধরতে পারো এটা, যে এই যে এখানে বলা আছে এটা 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 আসলে ক্রমজোরের নিয়ম অনুসারে। তুমি একটা চমৎকার বিষয় এখানে খেয়াল করো, এক্স প্লাস 3 সমান সমান, দুঃখিত, এক্স প্লাস 3 কমা ওয়াই মাইনাস 5, পরবর্তীতে 5,3। তার মানে এখানে দুইটা জোড়, মানে সমানের এদিকে যে প্রথম বন্ধনী তার ভিতরে দুইটা জোড় রয়েছে, আবার সমানের ওই দিকে যে বন্ধনী তার ভিতরে দুইটা জোড় রয়েছে। এক্ষেত্রে ক্রমজোড়ের যে নিয়মটা আমরা পাই সেই নিয়ম অনুসারে প্রথম ব্র্যাকেটের প্রথমটা আর দ্বিতীয় ব্র্যাকেটের প্রথমটা সমান। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি, তো আমরা বলতে পারি এক্স প্লাস 3, মানে প্রথম ব্র্যাকেটের প্রথমটা নিলাম, আবার দ্বিতীয় ব্র্যাকেট থেকে প্রথমটাকে কাউন্ট করব, তো কত আছে? 5। তাহলে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল 5। তুমি একটু ভালোভাবে দেখো, ক্রমজোড়ের নিয়ম হলো সমানের এদিকের ব্র্যাকেট থেকে প্রথমটা, সমানের সমানের আবার বা পাশের ডান পাশের যে ব্র্যাকেট ওইটার প্রথমটা আমরা কাউন্ট করব। এই যে সমান বললো। এখন আমরা এক্স এর ভ্যালু বের করতে গেলে আমরা প্রক্ষান্তরের নিয়ম শিখছি। যারা বেসিক ক্লাস সমস্যা আছে এখনো, তারা বেসিক পিলার অফ ম্যাথটা যে প্লেলিস্টটা আছে ওটা দেখে নিবা। +3 প্রক্ষান্তর করলে হবে -3,
সুতরাং এক্স ইকুয়াল 5 থেকে 3 বাদ দিলে হয় অবশ্যই 2। তাহলে এক্স এর ভ্যালু পেলাম 2। আবার যদি ওয়াই দ্বিতীয় অংশটাকে কাজ করি, অর্থাৎ সমানের বাম পাশের দ্বিতীয়টা সমানের ডান পাশের দ্বিতীয়টা সমান, তো এই দৃষ্টিকোণ থেকে ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল কত 3। আমি যেহেতু ওয়াই এর মান বের করবো, -5কে প্রক্ষান্তর করলে হবে +5, সুতরাং ওয়াই ইকুয়াল কত 8। তাহলে আমরা এক্স কমা ওয়াই যদি মান বের করি, তাহলে এক্স এর মান পেলাম 2, ওয়াই এর মান পেলাম 8, সিরিয়ালে 2,8, এই যে 2,8 মান পাইলাম। পরবর্তী প্রশ্নের মধ্যে আছে ভ্যান চিত্রের উপসেট বোঝাতে কি চিহ্ন ব্যবহার করা হয়? অবশ্যই বৃত্ত ব্যবহার করা হয়। যেহেতু এককভাবে এখানে বৃত্ত নাই, বৃত্তের সাথে ত্রিভুজ আছে, তাহলে এক্ষেত্রে আমরা বাধ্য হয়ে বৃত্ত এবং ত্রিভুজকে সঠিক উত্তর দিতে হবে। পরবর্তী প্রশ্নে একটা ফাংশন দেওয়া আছে। তোমাদের এসএসসি পরীক্ষাতে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসছে, বারবার যে প্রশ্নটা আসছে, হলো ফাংশনের একটা অঙ্ক। সেই ফাংশন আমি একটা সমাধান করাবো, আশা করি তোমরা সকল ফাংশন পারবে। তাহলে এই ক্ষেত্রে আমার কাছে দেওয়া আছে কি এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 4x প্লাস 3, আর এখন মান বের করতে বলছে কার, এফ অফ -1 এর। তাহলে এফ অফ -1, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এক্স এর ভ্যালু দেওয়া আছে এটা, আর -1 এর মান বের করতে বলছে। মূলত ব্র্যাকেটটা হলো এক্স এর সম্পত্তি, কিন্তু এই এক্স এর সম্পত্তি বা এক্স এর জায়গা দখল করছে -1-এ। তার মানে কি ওই জায়গাতে মূল ফাংশনের জায়গায় যত জায়গায় এক্স, যেহেতু এক্স এর জায়গায় -1, তত জায়গায় কি -1 বসবে। তাহলে এই যে দেখো এক্স আছে, এখানে এক্স এর পরিবর্তে আমরা -1 বসাই, উপরে কিউব আছে কিউব মাইনাস 4 যেভাবে আছে সেভাবেই, এক্স এর পরিবর্তে -1 প্লাস 3। আমরা সবাই জানি মাইনাসের উপরে বেজোড় সংখ্যা পাওয়ার থাকলে ফলাফল মাইনাস হয়, আর জোড় সংখ্যা পাওয়ার থাকলে প্লাস। যেহেতু মাইনাস হবে 3 পাওয়ার রয়েছে, যে মাইনাসের উপরে পাওয়ার 3 বেজোড় সংখ্যা, ফলাফল মাইনাস। 1 কিউব মানে 1, মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4 প্লাস 3। এই হিসাবটা করার জন্য প্লাসেরগুলো আমরা একত্রে যোগ করব। আগে প্লাসেরগুলো যোগ করব, 4 আর 3 যোগ করলে কত হয় 7, মাইনাস আছে 1, 7 থেকে 1 বাদ দিলে হয় কত 6, অর্থাৎ এফ অফ -1 এর মান হলো 6। এই যে এখানে সঠিক উত্তর 6 দেওয়া আছে। পরবর্তী প্রশ্নে আমরা, এটা যদিও ব্যাখ্যা দেওয়া আছে, যে এখানে তোমাদের এই সিটটা আসলে চমৎকার একটা সিট, আমার নিজের লেখা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি সবগুলোই। পরবর্তীতে আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান এক্স কিউব। এখানে বলা আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। এখন এক্স এর মান কত হলে, এখানে কিন্তু বলছে না যে ও এক্স এফ অফ অমুকের মান বের করো, তোমাকে এখানে বলছে এক্স এর মান কত হলে এটার মান 0 হবে। তো আমরা এটা সমাধান করার জন্য মূলত যে কাজটা করতে পারি সেটা হলো অপশন টেস্ট। তুমি অপশন থেকে টেস্ট করো যে কত মান, মানে এক্স এর জায়গায় কত বসালে এটা 0 হয়। তুমি যদি খ নাম্বার, আমি যেহেতু সঠিক উত্তর এটা খ দিয়ে আমি সমাধান করে দেখাই। 3 এক্স এর মানের জন্য 3 ধরি, অর্থাৎ এফ অফ 3 সমান সমান দেখবে 0 আসছে। তাহলে এক্স এর মান 3 কিউব মাইনাস 3 মাইনাস 24, 3 কিউব মানে 27, মাইনাস 3 মাইনাস 24 মাইনাস 27, 27 থেকে 27 বাদ দিলে হচ্ছে কত 0। তাহলে এক্স এর মান 3 ধরার কারণে কিন্তু আমাদের ফাংশনটা কি আসছে 0 আসছে। সঠিক উত্তর এক্স এর মান কত 3। পরবর্তী প্রশ্নে জি অফ ওয়াই, এই যে এখানে বলা আছে এটা, যে জি অফ ওয়াই সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস 40 হলে ওয়াই ইকুয়াল 0 এবং ওয়াই ইকুয়াল 0, এফ জি অফ ওয়াই সমান সমান 0, তাহলে ওয়াই এর মান কত? তো এটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা মিডল ফ্যাক্টর হবে। যেমন আছে কি ওয়াই স্কোয়ার মাইনাস 13y ফোর কত প্লাস 40 সমান সমান, তাহলে 0 দেওয়া আছে। আমরা মিডল ফ্যাক্টরের যে পর্ব আলোচনা করেছিলাম সেখানে মূলত শিখেছিলাম লাস্ট সংখ্যাকে ভাঙতে হবে। তো লাস্ট সংখ্যাকে যদি আমরা ভাঙা মিডল ফ্যাক্টর মিলাতে যাই, তো যে মানটা নর্মালি আসে 40কে ভাঙবো, 40কে দুইটা ভাঙলে হবে কত 20। আমাকে কিন্তু 13 বানাতে হবে 40কে ভেঙে, আবার দুইটা বাংলা হয় কত 10, আবার দুইটা বাংলা হয় কত 5। এবার একটা চমৎকার বিষয় খেয়াল করো, এই 3টা 2 গুণ করলে আসে 8 গুণ এই 5 একলা, তাহলে 5 গুণ 8 সমান কত 40, আবার 8 প্লাস 5 সমান কত 13। তার মানে কি মিডল ফ্যাক্টর যে মূল আলোচ্য বিষয় সেটা হলো মূলত একটি সংখ্যাকে এমনভাবে ভাঙতে হবে, এমন দুটি সংখ্যা বানাতে হবে যাকে গুণ করলে প্রথমটা এবং শেষটা সমান হবে, আর যোগ বা বিয়োগ করলে মধ্যপদের সমান হবে। তো আমি 8 আর 5 পেলাম, যা গুণ করলে আছে শেষ পদ, আর
8 আর 5 যোগ করলে আসে মধ্যপদ, এই যে এখানে। তার মানে আমি দ্রুত মান বের করার জন্য যে টেকনিকটা, যেহেতু এখানে চলক হিসাবে ওয়াই রয়েছে, দুইবার ওয়াই লিখতে হবে, প্রথমবার যে চিহ্ন আছে সেই চিহ্ন লিখতে হবে, এরপরে দেখতে হবে কি করে মধ্যপদ মিলছে, যেহেতু যোগ করে মধ্যপদ মিলছে, যোগে কোনো চিহ্নের পরিবর্তন করে না, তাহলে মাইনাস ওয়াই, এখানেও মাইনাস ওয়াই হবে। এবার প্রথম ছোট মানে বড় সংখ্যা লিখব, আর এরপরে দ্বিতীয় সংখ্যাটা লিখব এখানে। এখন নির্দিষ্ট ওয়াইয়ের মান যদি বের করতে চাই, প্রথম ওয়াই আছে 8, ওই ক্ষেত্রে ওয়াইয়ের সাথে আছে -8, এটা হবে +8। দ্বিতীয় ওয়াইয়ের সাথে আছে -5, এটা হবে কি +5। তাহলে আমরা ওয়াই যে নির্দিষ্ট মান পেলাম সেটা হলো 5,8। এই যে +5, +8, এখানে মাইনাস আছে কিন্তু এখানে আমরা শুধু প্লাসকে গ্রহণযোগ্য করব, যেহেতু আমরা এখানে মানটা প্লাসের পাইছি এরকম। যাই হোক, নিচের কোনটি অন্যয়, এখানে নিচের কোন অন্যটি ফাংশন। আচ্ছা, ফাংশন হতে গেলে এখানে ব্যাখ্যা দেওয়া আছে এরকমভাবে যে প্রথম ব্র্যাকেটের প্রথমটা এবং দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয়টা যদি সমান হয় তাকে বলা হয় ফাংশন, অন্যটি ফাংশনের অন্যয়। যেমন এখানে খেয়াল করো, প্রথম ব্র্যাকেটে আছে 2 এবং দ্বিতীয় ব্র্যাকেটে আছে কি, মানে দ্বিতীয় ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের প্রথমটা 2 এবং দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয়টা 2, তাহলে এই ক্ষেত্রে যদি প্রথম ব্র্যাকেটের প্রথমটা এবং দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয়টা সমান হয় তখন তাকে বলা হয় কি ফাংশন। তাহলে এক্ষেত্রে এটি একটি কি অন্যয় বা ফাংশন, এরকম হয়েছে এরকম। যাই হোক, পরবর্তীতে আমাদের আরও কিছু সহজ এমসিকিউ, একদম সহজ বলা যায় এগুলোকে, যে ডোমেন নির্ণয় করো। ডোমেন আসলে কি, একদম সহজে যদি বলি যে ডোমেন হলো একটি অন্যয়ের প্রত্যেকটা জোড়ার প্রথমটা যদি আমরা নেই তখন তাকে বলা হয় ডোমেন। অন্যয় মানে কি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট থাকলে তাকে বলা হয় অন্যয়। যেমন এই যে এটা সেকেন্ড ব্র্যাকেট, যেটা প্রশ্ন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সেকেন্ড ব্র্যাকেট, আবার এর ভিতরে আছে ফার্স্ট ব্র্যাকেট। তো যেহেতু এখানে প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটে কিন্তু প্রত্যেকটা জোড়া জোড়া, এখানে 3টা জোড়া প্রশ্ন রয়েছে, তো প্রত্যেক জোড়া থেকে যদি আমরা প্রথমটাকে কাউন্ট করি অর্থাৎ প্রথমটাকে টেনে খুঁজে বের করি তখন তাকে বলা হয় কি অন্যয়। তাহলে এই ডোমেন, দুঃখিত। আর দ্বিতীয়টাকে বলা হয় রেঞ্জ। তাহলে এই ক্ষেত্রে -3, এই যে প্রথম ব্র্যাকেটে প্রথমটা হলো -3, দ্বিতীয় ব্র্যাকেটে প্রথমটা শুধু 3 এবং তৃতীয় ব্র্যাকেটের প্রথমটা হলো 4, তাহলে এটাকে আমরা বলতে পারি কি ডোমেন। এবং যদি রেঞ্জ বের করতে বলতো তাহলে এই যে 2, মানে প্রথম আছে 2, দ্বিতীয় ব্র্যাকেটের 3 এবং তৃতীয় ব্র্যাকেটের তৃতীয়টা কি 3। তাহলে আমরা জানি একটা সেটের ভিতরে কি এক উপাদান বারবার হয় না, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র 2, 3 হবে উত্তর। এখানে রেঞ্জ বের করতে বলছে, আশা করি নিজেরা বের করতে পারো, প্রত্যেক জোড়া থেকে দ্বিতীয়টাকে নিবা তখন তাকে রেঞ্জ বলা হয়। আচ্ছা, সর্বশেষ যার সাহায্যে আমাদের এই অধ্যায় এমসিকিউ শেষ হবে সেটা হলো -3, -5 কোন চতুর্ভাগে অবস্থিত। চতুর্ভাগ নির্ণয় করার জন্য আমি যে একটা টেকনিক ইউজ করি সেই টেকনিকটা হলো, তুমি একটু এইভাবে এই টেকনিকটাকে দেখতে পারো যে চতুর্ভাগ মূলত কি, এটা সায়েন্স স্টুডেন্টদের সাধারণত বেশি কাজে লাগে, আমাদের আর্টস স্টুডেন্ট এটা কাজে কম লাগে বলে চলে। সাধারণত চতুর্ভাগ ঘড়ির কাঁটার বিপরীতে, এটা প্রথম চতুর্ভাগ, এদিকে গোলেটে এদিকে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ এবং এটা চতুর্থ চতুর্ভাগ। যাই হোক, এখন আমরা চতুর্ভাগ নির্ণয় করার যে একটা টেকনিক সেটা হলো প্লাস প্লাস, অর্থাৎ এই প্রথম চতুর্ভাগের সবগুলো প্লাস, তৃতীয় চতুর্ভাগের সবগুলো মাইনাস, অর্থাৎ কোনাকুনি নিয়ে আসলাম, এই যে কোনাকুনি, হ্যাঁ, প্লাস প্লাস মাইনাস প্লাস। এরপরে এখানে হবে প্লাস মাইনাস, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে প্রথমটা হবে প্লাস, দ্বিতীয়টা হবে মাইনাস, আর পঞ্চম চতুর্ভাগে হবে, দ্বিতীয় চতুর্ভাগে হবে কি মাইনাস এবং প্লাস। এখন এইটা যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্লাস প্লাস মাইনাস মাইনাস কোনাকুনি, প্লাস মাইনাস মাইনাস প্লাস। এখন আমার কাছে মূলত প্রশ্ন কি করছিল যে 3, -5, 3, -5 এটা কোন চতুর্ভাগে অবস্থিত। তুমি একটা কাজ খেয়াল করো, এখানে 3 এর আগে কিছু না মানে কি রয়েছে প্লাস, অর্থাৎ এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে প্রথমটা প্লাসের সংখ্যা এবং দ্বিতীয়টা মাইনাসের সংখ্যা। এবার তুমি চতুর্ভাগে খেয়াল করে দেখো তো, প্রথম প্লাস এবং পরবর্তীতে মাইনাস আছে কোন চতুর্ভাগে, অবশ্যই অবশ্যই এটা চতুর্থ চতুর্ভাগে। যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগে তাহলে আমরা বলতে পারি -3, -5 চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। যাই হোক, এরপরে আসলে আরও কিছু একটা কোটেশন দেওয়া আছে খুব চমৎকার, এখানে যারা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নিশ্চয়ই সফল হয়েছে তারা, অর্থাৎ কোরআন শরীফের, আমাদের পবিত্র কোরআন শরীফে সূরা মুমিনুনের একটা চমৎকার আয়াত আছে, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফল হয়েছে। সেখানে মুমিনগণ, আল্লাহ তাআলা মুমিনগণকে সফল হওয়ার একটা নিশ্চয়তা দিয়ে আল্লাহ কিছু শর্ত দিয়েছে এখানে, যারা এই বিষয়গুলো মেনে চলছে। যেমন তারা প্রথমে তো বলছে কি
যারা অযথা কথা এবং কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে। আমরা সবচেয়ে বেশি অযথা কথা এবং কাজ করি। দ্বিতীয়ত বলছে যারা নামাজে বিনয়রত, নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে, এবং যারা সর্বশেষ বলছে তোমাদের যে অযথা কাজ থেকে নিজেকে যারা বিমুখ থাকে অযথা কাজের মধ্যে, অযথা কথার মধ্যে। অনেকে অযথা কথা বলতে কি বোঝায়, অনেক একটা কাজ তোমার কাছে যেটা প্রয়োজনীয় সেটা অন্যজনের কাছে অপ্রয়োজনীয় হতে পারে। এক্ষেত্রে প্রয়োজনীয়তা বা অপ্রয়োজনীয় সংজ্ঞা হলো যেটার কোনো ফায়দা নাই, যেই কাজের তোমার কোনো উপকার নাই, সেটাই হলো তোমার জন্য অপ্রয়োজনীয়। যেমন একটা সহজ কথা বলি, ধরো তুমি একজন মেডিকেল স্টুডেন্ট। এখন মেডিকেল স্টুডেন্টের সেই মেডিকেল বিষয়ক, মেডিসিন বিষয়ক লেখাপড়া করবে, এটাই স্বাভাবিক। এখন সে যদি সারাদিন উপন্যাস পড়ে সময় কাটায়, তখন সেটা তার জন্য অপ্রয়োজনীয়। আবার একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে যদি সারাদিন মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে থাকে, মেডিকেল সায়েন্সের বইগুলো পড়াশোনা করে, সে যদিও দেখতে সে কাজই করছে, কিন্তু আসলে তার জন্য ঠিকই সাময়িক সময়ের জন্য অপ্রয়োজনীয় কাজ। সেম এখন তোমরা স্টুডেন্ট, তোমাদের কাজ হলো পড়াশোনা করা। এখন তুমি যদি অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করো, তাহলে এটা তোমার জন্য কি, এটা খুব সেন্সিটিভ একটা বিষয় হয়ে দাঁড়াবে সামনে। যাই হোক, সময়কে মূল্যায়ন করো, সময় থাকতে পরিশ্রম করো। এখানে এই অংশে তোমার জন্য কিছু প্র্যাকটিস রাখা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে 31 থেকে পরবর্তী পেজে যাওয়ার পূর্বে আমরা একদম 48 পর্যন্ত প্র্যাকটিস, বা আরও দেখে আছে কিনা, অসংখ্য প্র্যাকটিস রয়েছে, এখানে 70 পর্যন্ত প্র্যাকটিস রয়েছে। তো যাই হোক, দুটি পর্বের মধ্যে এটা আমি এই সেটটা শেষ করলাম, সেট ফাংশন। পরবর্তীতে আমি ইনশাল্লাহ আরও পর্যায়ক্রমে আরও যে শিটগুলো রয়েছে, আরও যে এমসিকিউ, সেগুলো আমি সমাধান করে ফেলবো। এখন তোমরা তোমাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে বা যে কোনো প্রশ্ন বোঝো না, কমেন্ট করে রাখতে পারো, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমার সেটের মধ্যে রয়েছে। তোমরা নাম্বারটা স্ক্রিনশট দিয়ে সেভ করে সেখানে তুমি সেই সমাধানটুকু নিয়ে কথা বলতে পারো, যেখানে আমি সমাধান করে ফেলতে পারি। যাই হোক, পরবর্তী পর্বে আমরা ব্যবহারিক জ্যামিতি নিয়ে কথা বলবো, ব্যবহারিক জ্যামিতি যে এমসিকিউ রয়েছে সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।